গাজার ফিলিস্তিনিদের উপত্যকা ছাড়তে রাফা ক্রসিং খুলে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। পদক্ষেপের তীব্র নিন্দা মিশরের। চুক্তি অনুযায়ী জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেননি পুতিন, দাবি ক্রেমলিনের। মস্কো কিয়েভের দাবিকে গুরুত্ব দিয়েই হচ্ছে আলোচনা, জানালো যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ভারত সফরে যাচ্ছেন পুতিন। যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হতে পারে দুই দেশের চুক্তি। তাইপের সঙ্গে যোগাযোগ রক্ষায় ট্রাম্পের নতুন আইন নিয়ে বেইজিংয়ের ক্ষোভ। এক চীন নীতি মেনে চলার আহ্বান বেইজিংয়ের। তাইওয়ানের আকাশ সীমায় আবারও যুদ্ধবিমানের অনুপ্রবেশ। এবং বিমানের একটি মডেল প্রযুক্তিগত ত্রুটির কারণে বিপাকে এয়ারবাস। উড়োজাহাজ বিক্রির লক্ষ্যমাত্রা কমানোর ঘোষণা। বার্ষিক আয়ে প্রভাব পড়বে না বলে দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেল আবিব। এই সীমান্ত দিয়ে কোনো ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না। এটিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা পরিপন্থী ও একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মিশর। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে দখলদার বাহিনীর ড্রোন হামলায় উপত্যকায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় বুধবার বেইত লাহিয়ায় সংগঠনটির সদস্যরা রেড ক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে মরদেহটি পৌঁছে দেওয়া হয় ইসরায়েলে। হামাস চুক্তি মেনে এগুলোও কথা রাখছে না ইসরায়েল। তেল আবিব ঘোষণা দিয়েছে শিগগিরই রাফা সীমান্ত খুলে দেয়া হবে, তবে কেবল গাজার বাসিন্দাদের উপত্যকা ত্যাগের জন্য এটি চালু করা হবে। এর তীব্র নিন্দা জানিয়ে মিশর বলেছে এ ধরনের একতরফা পদক্ষেপ ট্রাম্পের গাজা পরিকল্পনার পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ছিল রাফা সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে। রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার শিকার হওয়ার দাবি করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন। এ ধরনের আচরণের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বুধবার ট্রাম্পের গাজা পরিকল্পনার উপর ভোটাভুটি হয়েছে। বিরোধী আইন প্রণেতাদের ভোটে এই পরিকল্পনা এদিন পাশ হয়, তবে ভোটে অংশ নেননি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট। তাদের অংশগ্রহণ না করাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। অন্যদিকে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন, মানবিক সহায়তা, উপত্যকার পুনর্গঠন এবং 2 রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। বুধবার বাহরাইনের মানামায় পরিষদটির 46তম শীর্ষ সম্মেলন হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও আয়োজন করা হয়েছে বিরল গণবিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার খান ইউনুসে 54 দম্পতি অংশ নেন এই আয়োজনে। এদিন ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাকে দাম্পত্য জীবনের নতুন পথে হাঁটেন নবদম্পতিরা। দীর্ঘযুদ্ধের পর এই আয়োজন গাজাবাসীর কাছে যেন ক্ষীণ আশার আলো। ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাক আর স্যুটে নতুন দাম্পত্য জীবনের প্রস্তুতি নিচ্ছেন ইমাম হাসান লাওয়া ও হিকমত লাওয়া। স্থানীয় সময় মঙ্গলবার তাদের মতো আরও 53 দম্পতি দীর্ঘ যুদ্ধের পর অবশেষে পা রাখলেন জীবনের নতুন অধ্যায়ে। যুদ্ধের কারণে বহুদিন থেমে থাকা বিয়ের আয়োজন যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল। গাজার সংস্কৃতিতে বিয়ে মানে শুধু উৎসব নয়, এটি পরিবার, সমাজ আর ভবিষ্যতের প্রতীক। যুদ্ধ সেই রীতি প্রায় নিভিয়ে দিয়েছিল, তাই খান ইউনিসের এই আয়োজনকে ঘিরে ছিল উচ্ছ্বাস, আর তার পাশেই খাদ্য সংকট, আশ্রয়হীনতা ও নিরাপত্তাহীনতার অনিবার্য বাস্তবতা। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এ আয়োজনের দায়িত্ব নেয়। নবদম্পতিদের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম। বিশাল আকারের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের বদলে এ আয়োজন ছিল সাদামাটা, তবে যুদ্ধ বিধ্বস্ত মানুষের কাছে তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গাজায় এখন 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। নবদম্পতিদের অনেকেই থাকেন একই আশ্রয়কেন্দ্রে, যেখানে প্রতিদিনই চলছে বেঁচে থাকার লড়াই। ধ্বংসস্তূপের মাঝে এই একদিনের আনন্দ চোখে জল আনে অনেকের, মনে জাগায় নতুন করে বাঁচার সাহস। উৎসবের হাসির আড়ালে ছিল গভীর শোকও। অনেকেই বিয়ের দিনে পাশে পাননি বাবা মা বা প্রিয়জনদের, তবু তাদের বিশ্বাস এই বিয়ে হয়তো তাদের জীবনে অন্তহীন কষ্টের ভেতরেও একটু স্বস্তি ফিরিয়ে আনবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব রুশ প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করেননি বলে জানিয়েছে ক্রেমলিন। মুখপাত্র বলেন, এ বিষয়ে সরাসরি মতবিনিময় হয়েছে, যা পরবর্তী আলোচনার দরজা খোলা রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়ার দাবি এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়কে আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে মস্কোর উপর চাপ বাড়াতে 2027 সালের শেষ নাগাদ রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক, ক্রামাতোর্স্কে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন হতাহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। বিভিন্ন এলাকায় পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। ইউক্রেনের পোক্রোভস্ক শহরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে মস্কো কিয়েভ। জেলেনস্কি বাহিনী বলছে শহরের উত্তরাংশ তাদের নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা দফতর নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের সেনা সদস্যদের রাশিয়ার পতাকা ওড়াতে দেখা গেছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক পর্যায়ে চলছে তোড়জোড়। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় মার্কিন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ক্রেমলিন জানিয়েছে এমন খবর সত্য নয়। ক্রেমলিনের মুখপাত্র জানান, যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে সরাসরি মতবিনিময় হয়েছে, যা পরবর্তী আলোচনার দরজা খোলা রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভূখণ্ড ইস্যুতে রাশিয়ার দাবি এবং ইউক্রেনকে কোন নিরাপত্তা নিশ্চয়তা দিলে ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমবে, এই দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আলোচনায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ব্রাসেলসে বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। এদিন ইউক্রেনের নিরাপত্তা কাঠামো, যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টা এবং ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ন্যাটোর সেক্রেটারি জেনারেল ঘোষণা দেন, জোটের 2/3 সদস্য ইউক্রেনকে প্রতিশ্রুত $4 বিলিয়ন বেশি সহায়তা গঠন করেছে। এদিকে মস্কোর উপর চাপ বাড়াতে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইউর পার্লামেন্টে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, 2027 সালের শেষ নাগাদ সব পাইপলাইন ও এলএনজি সরবরাহ বন্ধ হবে। এটিকে রুশ জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। একই দিন ইইউ জানায়, পরবর্তী 2 বছরে ইউক্রেনের আর্থিক ও সামরিক চাহিদা পূরণে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী পুতিনের সঙ্গে SU-57 যুদ্ধবিমান RS-500 এর মতো অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি করতে পারেন মোদি। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফরের আইনি জটিলতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে ভারত রোম স্ট্যাটিউটে অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের উপর প্রযোজ্য নয়। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা চলমান। এমনকি ভারতকে উচ্চ শুল্কের শাস্তিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এসব শাস্তির তোয়াক্কা না করেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজ দেশে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা সাদরে গ্রহণও করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফর ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 5 স্তরের বিশেষ নিরাপত্তা বলয়, ডজন খানেক স্নাইপার, ড্রোন নজরদারি আর AI মনিটরিং সব মিলিয়ে নেওয়া হয়েছে ব্যতিক্রমী ব্যবস্থা। পুতিন দিল্লিতে পৌঁছানোর পরই পুরো নিরাপত্তা জোন সক্রিয় হবে। ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে কন্ট্রোল রুম থেকে পুতিনের কনভয়ের উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পুতিন কিভাবে এই সফর করছেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে রোম স্ট্যাটিউটে ভারত অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের ওপর প্রযোজ্য নয় বলে জানা গেছে।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লি রুশ SU-57 যুদ্ধবিমান ও S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়লেও ভারত ঐতিহাসিক মস্কো নির্ভর প্রতিরক্ষা সমীকরণ ধরে রাখতে চাইছে। সফরটি উভয় দেশের প্রতিরক্ষা শিল্প সহযোগিতায় নতুন গতি আনবে বলে ধারণা তাদের। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফর নিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় নিবন্ধ লিখেছেন ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূত। নিবন্ধে ইউক্রেনে রুশ হামলাকে নির্বিচার আক্রমণ ও শান্তির প্রতি অনীহা হিসেবে অভিহিত করেছেন 3 দূত। পুতিনের সফরের ঠিক আগে এই ধরনের পদক্ষেপকে অস্বাভাবিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের উত্তেজনা বেড়েছে চীনের। তাইপের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ রক্ষায় বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন এক আইন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে বেইজিং। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। কূটনৈতিক উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশ সীমায় আবারও চীনা যুদ্ধ বিমানের উপস্থিতির দাবি করছে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। বুধবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের অন্তত 10টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 6টি নৌযান। চীনা যুদ্ধবিমানের অন্তত 4টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে মঙ্গলবারও তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে চীনের 9টি যুদ্ধবিমান ও 8টি নৌযান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নতুন এক আইনে সই করেন। এতে বলা হয়, তাইপের সঙ্গে ওয়াশিংটন কিভাবে যোগাযোগ রাখবে এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা করবে। ট্রাম্পের এমন পদক্ষেপের পর তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তেজনা বেড়েছে চীনের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের স্বার্থের কেন্দ্রবিন্দু। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের রেড লাইন, যা অতিক্রম করা উচিত নয়। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী এক চীন নীতির প্রতি প্যারিসের সমর্থনকে গুরুত্ব দেন। জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আবারও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। মিয়ানমার, আফগানিস্তান সহ 19 দেশের বাসিন্দাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তার অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলা চালায় এক আফগান নাগরিক। তিনি দেশটিতে গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে বিশেষ শরণার্থী কর্মসূচির আওতায়। ওই হামলায় একজন সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। এরপরই ওয়াশিংটনের অভিবাসন নীতিতে আসতে থাকে একের পর এক বড় পরিবর্তন। মার্কিন অভিবাসন সংস্থা USCIS এক অভ্যন্তরীণ নির্দেশনায় জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা 19 দেশের নাগরিকদের অভিবাসন আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। সে অনুযায়ী 19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধ করল মার্কিন প্রশাসন। এই 19টি দেশের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে রয়েছে মিয়ানমার, আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ইয়েমেন, হাইতি ও ভেনেজুয়েলার মতো দেশ। জুন মাসে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এখন আরও কঠোর পদক্ষেপ নিল তারা। জাতীয় নিরাপত্তার খাতিরেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, নাগরিকত্ব কোনো অধিকার নয়, এটি বিশেষ সুবিধা। তবে অভিবাসন আইনজীবীদের অভিযোগ, এরই মধ্যে বহু আবেদনকারীর নাগরিকত্ব শুনানি বাতিল করা হয়েছে। তারা বছরের পর বছর ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর সহ সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তাদের কোনো অবদান নেই, বরং সোমালিয়া এমন একটি দেশ যেখানে মানুষ একে অপরকে হত্যা করে। এ সময় মিনেসোটা গভর্নর টিম ওয়ালসকে চরম অযোগ্য বলে কটাক্ষ করেন ট্রাম্প। তার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইলহান। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এমন অবমাননাকর বক্তব্য বৈষম্যমূলক ও উস্কানিমূলক বলে সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সোমালিয়ার অভিবাসীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি সোমালি অভিবাসীরা কোনো অবদানই রাখেন না, তাদের আবর্জনা বলে কঠোর ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। বৈঠকে সোমালিয়া এমন একটি দেশ যেখানে মানুষ একে অপরকে হত্যা করে বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় কংগ্রেস সদস্য ইলহান ওমরকেও ব্যক্তিগত আক্রমণ করেন। ইলহান ও তার বন্ধুদের বিরুদ্ধে কল্যাণ তহবিল থেকে $1 বিলিয়ন আত্মসাতের অভিযোগ তোলেন তিনি। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালেটসকেও এক হাত নিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। তাকে চরম অযোগ্য বলে কটাক্ষ করেন ট্রাম্প এবং টিমের কারণে সেখানে অপরাধ প্রবণতা বেড়েছে বলেও অভিযোগ তার। ট্রাম্পের এমন অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইলহান ওমর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, তার প্রতি মার্কিন প্রেসিডেন্টের আসক্তি ভয়ঙ্কর। মিনেসোটার সোমালি অভিবাসীরা বহুদিন ধরেই ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু। অভিবাসন নীতি, বর্ণবাদ এবং রাজনৈতিক বিদ্বেষের আলোচনায় তার এ ধরনের মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনার মধ্যেই পানামায় যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া নতুন আলোচনার জন্ম দিয়েছে। পানামা পুলিশ, বিমান ও নৌবাহিনীর সঙ্গে মার্কিন নৌবাহিনীর চলে জঙ্গলে টিকে থাকার অনুশীলন। পাশাপাশি আকাশপথে আহতদের উদ্ধারের অনুশীলনও করা হয়। যদিও ওয়াশিংটন বলছে এ মহড়ার সঙ্গে ভেনেজুয়েলার কোনো সম্পর্ক নেই। স্থানীয় সময় মঙ্গলবার পানামা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পানামার 25 জন পুলিশ, বিমান ও নৌবাহিনীর সদস্য এবং সমসংখ্যক মার্কিন মেরিন নিয়ে প্রশিক্ষণ মহড়া চালায়। ক্যারিবীয় এলাকায় মার্কিন সামরিক উপস্থিতিকে ভেনেজুয়েলা হুমকি হিসেবে দেখছে, এমন প্রেক্ষাপটে মহড়াটি নতুন করে নজর কেড়েছে। আকাশপথে আহত ব্যক্তি সরিয়ে নেওয়ার অনুশীলন ছিল এদিনের প্রধান ড্রিল। পানামার নিরাপত্তা বাহিনী বলছে, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য তাদের বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি মাদক পাচারের বিরুদ্ধে অভিযান বাড়ানো। অন্যদিকে মার্কিন বাহিনী বলছে, তাদের প্রধান উদ্দেশ্য জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করা। পানামার সঙ্গে সহযোগিতা চুক্তির সর্বোচ্চ ব্যবহার করাই লক্ষ্য বলে জানিয়েছে মার্কিন ক্যাপ্টেন নেলসন মার্চান। এবছর যুক্তরাষ্ট্র পানাম্যাক্স আলফা 2025 এর অংশ হিসাবে পানামায় বিভিন্ন মহড়া চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল পানামা খাল রক্ষা। পানামা খালকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যের গুরুত্ব বাড়ায় যুক্তরাষ্ট্র সেখানে নিয়মিতই নানা অনুশীলন চালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে অভিযান চালিয়েছে, যাতে নিহত হয়েছেন বহু মানুষ। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর সরকারকে চাপে রাখতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জাতিসংঘের 2026 সালের মূল বাজেট থেকে $57 কোটি কমানোর প্রস্তাব দিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 18% চাকরি কাটছাটের কথাও জানান তিনি। আর্থিক টানাপোড়েন মোকাবিলায় কার্যকারিতা বাড়ানো ও ব্যয় কমানোর পথ খুঁজছেন জাতিসংঘ। গুতেরেস জানান, শুধু 2024 সালের পাওনা হিসেবেই বকেয়া দাঁড়িয়েছে $760 মিলিয়ন, যার মধ্যে $709 মিলিয়ন এখনও পাওয়া হয়নি। 2025 সালের জন্য নির্ধারিত আরও $877 মিলিয়ন মেলেনি। এতে মোট বকেয়া এখন প্রায় $1.58 বিলিয়ন। তাই 2026 সালের জন্য $3.23 বিলিয়ন মূল বাজেট প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রে 10 বছরের কম বয়সী 2.50 কোটি শিশুর জন্য $9.25 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন উদ্যোক্তা দম্পতি মাইকেল ও সুসান ডেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ও ব্যয় আইন অনুযায়ী তৈরি ট্রাম্প অ্যাকাউন্টসকে ভিত্তি করেই এই সহায়তা। ডেল দম্পতি বলেন, এটি মার্কিন শিশুদের জন্য সবচেয়ে বড় ব্যক্তিগত প্রতিশ্রুতি। ট্রাম্প অ্যাকাউন্টস আইনে 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ $1000 বিনিয়োগ করবে। ডেল দম্পতি 10 বছরের নিচের প্রতিটি যোগ্য শিশুকে আরও $250 করে দেবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইতালির ব্রিক্সেল শহরে শীতকালীন আলোর উৎসবের 10 বছর পূর্তি উদযাপন। লাইট অ্যান্ড মিউজিক শো আয়োজন, স্থানীয় সহ পর্যটকদের ভিড়। আগামী বছর উড়োজাহাজ বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়েছে এয়ারবাস। A320 মডেল প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ ঘটনা আয়ের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি এয়ারবাসের।
বর্তমান বিশ্বে এয়ারবাসের উড়োজাহাজ সংখ্যা 11,300টি, যার মধ্যে 6,440টি A320 মডেলের। এই মডেলই সংস্থাটিকে বাধ্য করছে আগামী বছর উড়োজাহাজ সরবরাহ কমিয়ে আনতে, কারণ গেল 30 নভেম্বর মেক্সিকো থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় A320 মডেলের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনার তদন্তে ত্রুটি পাওয়া যায় ফ্লাইট পরিচালনাকারী সফটওয়্যারে। সংস্থাটি বলছে সূর্যের অতিরিক্ত তাপের কারণে একটি সফটওয়্যার ভুল তথ্য সরবরাহ করে থাকতে পারে। এর কয়েকদিন আগে নিয়মিত পরীক্ষায় কয়েক হাজার উড়োজাহাজের ফিউজেলাজ প্যানেলে ত্রুটি পায় এয়ারবাস। মেরামতের অপেক্ষায় এসব উড়োজাহাজের অন্তত 40%। এছাড়া সফটওয়্যার জটিলতা সমাধানের অপেক্ষায় 6,000-এর বেশি উড়োজাহাজ। এসব ঘটনায় 2025 সালে A320 মডেলের বাণিজ্যিক উড়োজাহাজ বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়ে 820 থেকে 790টিতে নামিয়ে এনেছে ইউরোপ ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। ভারত বাংলাদেশের সম্পর্ককে পারস্পরিক নির্ভরশীলতা হিসেবেই দেখা উচিত। শুধু বাণিজ্য বা বিনিয়োগে নয়, সম্পর্ককে আরও বিস্তৃত প্রেক্ষাপটে বিচার করার প্রয়োজন। কলকাতার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আলোচনা সভায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ এ কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে কলকাতার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মতবিনিময় সভার আয়োজন করে। কলকাতার অন্যতম বড় ব্যবসায়ী সংগঠনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেন, শুধু ব্যবসা বাণিজ্যের পরিসংখ্যান দিয়ে নয়, দুই দেশের সম্পর্ককে আরও উদার দৃষ্টিভঙ্গি, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরশীলতার ভিত্তিতেই দেখতে হবে। বাংলাদেশ and India relations, as has been before, is anchored in people, #people, in every possible sense. দুই দেশের চলচ্চিত্র নির্মাণে সরকারি ভূমিকা ইতিবাচক হলে শিল্পীরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে হাই কমিশনার জানান, আগামী বছর দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সাম্প্রতিক সময়ে উন্নতি হয়েছে। অলরেডি একটা আলোচনা হয়েছে কোথাও চীনাপাত্র যে দিল্লিতে আগামী এই 26-এ আমরা যদি একটা বাংলা চলচ্চিত্র উৎসব করতে পারি। এবং আমাকে যখন বলা হলো, আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশি চলচ্চিত্র, কিন্তু যার সাথে কথা বললাম উনি বললো এটাকে বাংলা চলচ্চিত্র করবি। আমি দাদা অ্যাকসেপ্টেড। মতবিনিময় সভার শুরুতেই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান আয়োজক সংগঠনের কর্মকর্তারা। এরপর স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি মনীষ ঝাঞ্ঝুরিয়া। অনেকই কমন গ্রাউন্ড আছে যেখানে বাংলাদেশ ইন্ডিয়া একটা কমন গ্রাউন্ডে বিজনেস বাড়াতে পারবে, অ্যান্ড ওটা বাড়বেই বাড়বে, কেন কোনো যুক্তি নেই কি বাড়বে না। ব্লু ইকোনমি আছে, টেক্সটাইল আছে, এগ্রিকালচার আছে, ফিশারি আছে, তো অনেক গ্রাউন্ড আছে, মেডিকেল ট্যুরিজম আছে, যেখানে আমরা বিজনেস বাড়বেই বাড়বে, কোনো কথা নেই মধ্যে। সভায় কলকাতার বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ভারতে স্মার্টফোনে সরকারি সাইবার নিরাপত্তা অ্যাপ ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মার্টফোন প্রস্তুতকারকদের 90 দিনের মধ্যে সব নতুন ডিভাইসে সঞ্চার সাথী অ্যাপটি যুক্ত করতে বলেছে সরকার। কেন্দ্রীয় সরকারের দাবি, নাগরিকেরা যেন ফোন যাচাই করতে পারেন এবং যে কোনো সন্দেহ হলে অভিযোগ জানাতে পারেন। সেজন্যই এই অ্যাপ প্রয়োজন। তবে সরকারের এই উদ্যোগ সমালোচনার মুখে পড়েছে। এটি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের হস্তক্ষেপ বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে মৃতের সংখ্যা। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানিতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ সহায়তায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছে সংস্থাটি। এদিকে ঘূর্ণিঝড় দিত্তোর প্রভাবে ভারী বৃষ্টিতে ভারতের তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। শ্রীলঙ্কায় গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলাওয়াতুগোড়াই এলাকায়। হতাহতের মধ্যে বেশিরভাগই এ এলাকার বাসিন্দা। 20,000-এর বেশি মানুষকে 176টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে 14 লাখের বেশি মানুষ, যাদের মধ্যে প্রায় 3 লাখই শিশু।
ইউনিসেফ জানায় শ্রীলঙ্কার পূর্ব উপকূলে বহু বাড়িঘর ভেসে গেছে। যোগাযোগ ব্যবস্থা ও জরুরি পরিষেবা কার্যক্রমও ব্যাহত হয়েছে। ভবিষ্যতে চরম বৃষ্টিপাতের ঝুঁকিও বেড়েছে। শ্রীলঙ্কার পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রকৃতপক্ষে কত শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংখ্যা এখনো বলা সম্ভব না। ঘূর্ণিঝড় দিত দক্ষিণ এশিয়ার ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভারতের চেন্নাই ও তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে রাজ্যের বহু সড়ক ও নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে রাজধানী চেন্নাইয়ে যান চলাচল ব্যাহত হয়, বন্ধ হয়ে যায় দোকানপাট, বিপাকে পড়েন কর্মস্থলে যাওয়া মানুষ। ভারতের আবহাওয়া দপ্তর তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে জানানো হয়, 4টি দেশের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি ত্রাণ সহায়তা দিতে প্রস্তুত সংস্থাটি। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের দিল্লিতে বায়ু দূষণ আবারও প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় রাজধানীর বাসিন্দাদের অনেকেই দলে দলে ছুটছেন হিমালয়ের পাহাড়ি শহরগুলোর দিকে। ঠান্ডা আবহাওয়া, বিশুদ্ধ বাতাস ও তুষারে ঢাকা প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে মানালি, সিমলার মতো পর্যটন কেন্দ্রগুলো এখন জমজমাট। এদিকে কেন্দ্রীয় সরকারের তথ্য মতে দূষণের কারণে দিল্লির 6টি সরকারি হাসপাতালে 2022 থেকে 24 সাল পর্যন্ত 2 লাখের বেশি তীব্র শ্বাসকষ্টজনিত রোগী শনাক্ত করা হয়, আর হাসপাতালে ভর্তি হয় 30,000-এরও বেশি মানুষ। ভারতে শীত নামতে নয়াদিল্লি ও আশপাশের জেলাগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে যায়। ঠান্ডা ও ঘন বায়ু, যানবাহনের ধোঁয়া, নির্মাণ স্থানের ধুলা আর ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া আটকে রেখে দূষণকে বিপজ্জনক মাত্রায় ঠেলে দেয়। এমন পরিস্থিতিতে হাজারো মানুষ তুলনামূলক বিশুদ্ধ বাতাসের খোঁজে মানালি, সিমলা, ঋষিকেশ, দেরাদুন সহ উত্তর ভারতের পাহাড়ি শহরগুলোর দিকে ছুটছেন। মানালির পর্যটকরা জানান, দিল্লির সঙ্গে এখানে বাতাসের মান আকাশ পাতাল ব্যবধান। তুষারপাতের মৌসুম শুরু হওয়ায় পর্যটকের ভিড় আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। বিষাক্ত বাতাস থেকে কিছুটা মুক্তির আশায় শীতকালীন ছুটিতে দিল্লিবাসীর প্রধান গন্তব্য এখন হিমালয় অঞ্চল। এখানের বায়ুর মান এবং দিল্লির মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। শ্বাস প্রশ্বাসও অনেক স্বস্তিদায়ক। আপনি খেয়াল করতে পারেন এখানকার বায়ু পুরোপুরি পরিষ্কার। দিল্লিতে তো কাছের ভবনগুলো দূষণের কারণে দেখা যায় না। আমি এখানে আসলেই উপভোগ করছি। সরকারি জলবায়ু সংস্থা সাফার জানায়, বুধবার দিল্লির বায়ুমান 371 ছুঁয়েছে, যা খুবই খারাপ ক্যাটাগরিতে পড়ে। শ্বাসকষ্ট, চোখ জ্বালা আর দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাজধানীর বাসিন্দাদের সতর্ক করেছেন। দূষণ কমাতে স্কুল বন্ধ রেখেছে দিল্লি কর্তৃপক্ষ। সেই সঙ্গে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা এবং বেসরকারি যানবাহনের সীমিত চলাচলের নির্দেশও দেওয়া হয়েছে। তবুও সংকটের তেমন উন্নতি নেই, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মালয়েশিয়া এয়ারলাইন্সের দীর্ঘদিন নিখোঁজ ফ্লাইট MH370-র সন্ধান আবার শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে 30 ডিসেম্বর থেকে 55 দিনের এই নতুন অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। 2014 সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাত্রাকালে বোয়িং 777 বিমানটি নিখোঁজ হয়। ফ্লাইটটিতে 239 যাত্রী ছিলেন এবং এটি নিখোঁজ হওয়ায় বিমান ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু হয়েছিল। নতুন অনুসন্ধান অভিযানটি পরিচালনা করছে ওশেন ইনফিনিটি নামের একটি অনুসন্ধান প্রতিষ্ঠান, যা নো ফাইন্ড নো ফি শর্তের কাজ করছে। অর্থাৎ ধ্বংসযজ্ঞের উদ্ধার না হলে প্রতিষ্ঠান কোনো অর্থ পাবে না, তবে উদ্ধার হলে $7 কোটি দেয়া হবে। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় চলছে অ্যাগ্রো ফুড এক্সপো 2025। এটা ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক্সপোর উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউই। এবারের আয়োজনে অংশ নিচ্ছে 5টি বাংলাদেশি প্রতিষ্ঠান। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে।
সৌদি আরবের জেদ্দায় চলছে বৈশ্বিক খাদ্য বাণিজ্য ও প্রযুক্তির মিলনমেলা এগ্রোফুড এক্সপো 2025। এবারের আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কূটনৈতিক, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রদর্শকরা। খাদ্য নিরাপত্তা, কৃষি প্রযুক্তি এবং বৈশ্বিক খাদ্য চাহিদা সামনে রেখে আয়োজনটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এগ্রোফুড এক্সপো 2025-এ অংশ নিচ্ছে বাংলাদেশও। বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সার্বিক সহযোগিতায় এবারের আসরে দেশের 5টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। ঢাকা থেকে জেদ্দার সরাসরি ফ্লাইট রয়েছে, রিয়াদের সরাসরি ফ্লাইট রয়েছে। সুতরাং আমরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশি পণ্য বেশি বেশি করে জেদ্দার সৌদি আরবের মাটিতে আসবে, এটাই হোক আমাদের কামনা। উদ্বোধনের প্রথম দিনই বাংলাদেশি পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য দর্শনার্থীদের নজর কাড়ে। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা মনে করেন আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের মেলায় অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি কৃষি পণ্যের রপ্তানির সম্ভাবনাকে আরো বিস্তৃত করবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সহযোগিতা আরো জোরদার হবে বলেও জানান তারা। বাংলাদেশ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও খাদ্য পণ্যের স্বনির্ভরতা, কৃষি ও খাদ্য পণ্যের সাফল্য, যা আমরা সৌদি আরবের বাজারে প্রবেশের সাথে সাথে আমরা তা এই বাজারের সাথে কোলাবোরেশন করতে পারি। এখানে আমরা সম্পূর্ণ এগ্রোবেস প্রোডাক্ট নিয়ে এসেছি। এখানে আমাদের সবচেয়ে বড় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে অ্যাসেপ্টিক ম্যাঙ্গো পাল্প, যেটা আমরা মালয়েশিয়াতে অলরেডি এক্সপোর্ট করছি। আমরা চেষ্টা করতেছি যে ভালো কিছু করার জন্য, দেশের জন্য, দেশের কিছু জিনিস আমরা এক্সপোর্ট করলাম, এখান থেকে কিছু রেমিটেন্স যাতে আমরা নিতে পারি। কালচার ফার্মের নিজস্ব ফিড দিয়ে আমরা মাছগুলো উৎপাদন করি, ওই মাছগুলো আমরা চেষ্টা করছি সৌদি আরবে বুস্ট আপ করার জন্য। এখানে যারা প্রবাসী ভাইয়েরা আছে, আমরা তাদের বাংলাদেশি এই মাছ, আমরা তাদের উৎকৃষ্ট মানের মাছটা আমরা তাদেরকে সরবরাহ করতে পারবো। আগামী কয়েকদিন মেলায় আরো বেশি সংখ্যক দর্শনার্থী, ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধির অংশগ্রহণে এগ্রোফুড এক্সপো 2025 হয়ে উঠতে পারে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম। জেদ্দায় এগ্রোফুড এক্সপো 2025 হবে বিশ্ববাজারে বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। শীতকালীন আলোর উৎসবের 10 বছর পূর্তি উদযাপন করছে ইতালির উত্তরাঞ্চলীয় শহর ব্রিক্সেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছে ইতালীয় সরকার, সুরকার জর্জিও মরোদার। ঐতিহাসিক বিস্পাউস প্যালেসের দেয়ালে আলোর মাধ্যমে সুর আর গল্প মিলিয়ে তৈরি করা হয়েছে 20 মিনিটের লাইট অ্যান্ড মিউজিক শো অপস, যা দেখতে ভিড় করছেন পর্যটকরা। রঙিন আলোয় আলোকিত দেয়ালে বিভিন্ন রঙের ছোঁয়া, সুর আর গল্পে তৈরি হয়েছে এক মোহময়ী পরিবেশ। ইতালির উত্তরাঞ্চলীয় আলপসের শহর ব্রিক্সেনে শীতকালীন আলোর উৎসবের 10 বছর পূর্তি উদযাপন করা হচ্ছে এভাবেই। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠানটির উদ্যোগ নিয়েছে ইতালীয় সুরকার জর্জিও মরোদার। ঐতিহাসিক বিশপস প্যালেসের দেয়ালে তৈরি করা হয়েছে 20 মিনিটের লাইট অ্যান্ড মিউজিক শো, যার নাম দেয়া হয়েছে ওপস। এই বিশেষ প্রযোজনার সঙ্গীত করেছেন কিংবদন্তি সুরকার জর্জিও মরোদার। ইউরোডিস্ক আর ইলেকট্রনিক মিউজিকের পথিকৃৎ মরোদার জানান, আকর্ষণীয় সুর আর গল্পের মিশেল শুধু শিশুদের জন্য নয়, সবার জন্য। বিশেষ করে বড়দিনে মানুষ এমন কিছু চায় যা চাপ ভুলিয়ে একটু শান্তি দেয়। ওপস নামের ছোট একটি চরিত্রকে কেন্দ্র করে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পের থিম। গোটা শহরে ছুটে বেড়ানোর পর অনেক কষ্টে নিজের ঘর খুঁজে পাওয়ার গল্পই এই প্রদর্শনীর মূল আকর্ষণ। শহরের অন্য প্রান্তে ব্রিক্সেন ক্যাথেড্রালের সামনে চলছে ঐতিহ্যবাহী বড়দিনের বাজার। হাতে তৈরি টিরোলিয়ান পণ্য, মৌমাছির মোম দিয়ে বানানো অলংকার, কাঠের খোদাই আর স্থানীয় খাবারের স্টল, সব মিলিয়ে দেখা গেছে উৎসবের আমেজ। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে মিলেছে প্রায় 500 ব্যাগ মানুষের দেহাবশেষ। 2026 ফিফা বিশ্বকাপের ভেন্যু মেক্সিকোর স্তাদিও অ্যাক্রন নিয়ে উঠে এসেছে রক্তহিম করা এমন তথ্য। মূলত মেক্সিকোর মাদক পাচারকারীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত জলিস্কো শহর, সেখানে হত্যা, অপহরণ সহ সব অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে থাকে তারা। তবে এবার বিশ্বকাপের কথা মাথায় রেখে জলিস্কোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জারি করতে যাচ্ছে মেক্সিকো সরকার।
আসন্ন 2026 ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সহ আয়োজক দেশ হিসেবে রয়েছে মেক্সিকো ও কানাডা। ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বেশিরভাগ ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজিত হলেও গ্রুপ পর্বের 4টি ম্যাচ আয়োজন করবে মেক্সিকো। উত্তর আমেরিকার এই দেশটির মোট 3টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে মেক্সিকোর সবচেয়ে বড় স্টেডিয়াম স্তাদিও অ্যাজটেকাতে। এছাড়া মন্টেরি স্টেডিয়াম ও গুয়াদালাহারা স্তাদিও অ্যাক্রন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। তবে জলিস্কোর অ্যাক্রন স্টেডিয়াম নিয়ে রক্ত হিম করা এক তথ্য উঠে এসেছে মেক্সিকোর একটি অনলাইন পোর্টালে, জানিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্ব গণমাধ্যমে। মেক্সিকোর অনলাইন পোর্টাল অরিস্তেগুইয়ের দাবি 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত অ্যাক্রন স্টেডিয়াম ও এর আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে শত শত ব্যাগ ভর্তি মানবদেহের অংশ। আর তাতেই বেড়েছে উদ্বেগ, জলিস্কোকে বিশ্বকাপের আয়োজক শহর রাখা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। মূলত মেক্সিকোর শক্তিশালী ড্রাগ কার্টেলের অবস্থান জলিস্কোতে, আর এই কার্টেলগুলো মাদক পাচারের অন্যতম চক্র। মানব পাচার সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তারা। এই মুহূর্তে জলিস্কোর সবচেয়ে সক্রিয় কার্টেলগুলোর অন্যতম নিউ জেনারেশন। মেক্সিকো সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে শুরু হয় যত ঝামেলা। অপহরণ হতে থাকে দেশটির নাগরিকরা, পরে পাওয়া যায় ব্যাগ ভর্তি তাদের দেহাবশেষ। মেক্সিকোর সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। এই মুহূর্তে মেক্সিকোতে নিখোঁজ রয়েছে 1,30,000 মানুষ, আর অপরাধের মাত্রা সবচেয়ে বেশি জলিস্কোতে, যার জন্য শহরটিতে নিখোঁজদের খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে বিশ্বকাপের আগে সব অভিযান বন্ধ করে দিবে মেক্সিকো সরকার। বিশ্বকাপ ঘিরে অর্থনৈতিক বিষয়ে বেশ গুরুত্ব দিচ্ছে তারা। বিশ্বকাপ মাথায় রেখে জলিস্কোতে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে মেক্সিকো। বাড়ানো হয়েছে 3000 নজরদারি ক্যামেরা এবং মোতায়েন করা হবে বিশেষ ন্যাশনাল গার্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। 3 সেঞ্চুরি আর 700 রানের ম্যাচে হেরে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 358 রান করেও ম্যাচ হারল 4 বল বাকি থাকতেই। 4 উইকেটের জয় তুলে নিল সাউথ আফ্রিকা। শুরুতে ব্যাট করে 5 উইকেটে 358 করেছিল ভারত। জবাবে 6 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে দাপট দেখায় সাউথ আফ্রিকা। দ্রুতই 2 ভারতীয় ওপেনারকে ফেরত পাঠান ইয়েনসেন এবং বার্গার, কিন্তু কোহলি গায়কোয়াড় জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি, আর ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ঋতুরাজ গায়কোয়াড়। পরে লোকেশ রাহুলের 66 রানে ভর করে 358 রানের পাহাড় গড়ে স্বাগতিক দল। জবাব দিতে নেমে প্রথমেই কুইন্টন ডি ককের উইকেট হারায় পটিয়া শিবির, কিন্তু দলকে ম্যাচে ফেরান এইডেন মার্করাম এবং টেম্বা বাভুমা। 100 রানের জুটি গড়ে জয়ের দিকে এগিয়ে যান তারা। পরে সেঞ্চুরি করে মার্করাম ফিরে গেলেও ম্যাথিউ ব্রিডস এবং ডেভল্ট ব্রিফসের ইনিংসে আবারও পথ খুঁজে পান তারা। শেষ দিকে করবিন বস্কের 15 বলে 29 রানে সহজেই জয় পেয়ে যায় সফরকারী দল। সিরিজে এখন 1-1 সমতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজার ফিলিস্তিনিদের উপত্যকা ছাড়তে রাফা ক্রসিং খুলে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। পদক্ষেপের তীব্র নিন্দা মিশরের। চুক্তি অনুযায়ী জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। এবং তাইপের সঙ্গে যোগাযোগ রক্ষায় মার্কিন নতুন আইন নিয়ে বেইজিংয়ের ক্ষোভ। এক চীন নীতি মেনে চলার আহ্বান। তাইওয়ানের আকাশসীমায় আবারও যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 11টার সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।